তাহলে এরপর থেকে ঠিক হয়ে যাক যে বাংলার কোনো সামাজিক মঞ্চে সামাজিক অনুষ্ঠানে তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী মানুষেরা থাকতে পারবে না। তৃণমূল কি সেটা চায়? সেখানে একেবারে সাধারণ সম্পাদক পদ থেকেই কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো, এটাতে বোঝা যায় যে তৃণমূল সৌজন্য, সংস্কৃতি, পরম্পরা, সামাজিকতা এগুলোকে প্রায়োরিটি, অগ্রাধিকার দেয় না, মান্যতা দেয় না। তৃণমূলের পক্ষ থেকে এরকম ধরনের কোনো বিবৃতি জারি করা হয়নি, বরঞ্চ বলা হয়েছে যে কুণাল ঘোষ যা বলছেন সেটা দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাকে সরানো হয়। বলতে পারবো না আমি, সেটা ওদের দলের ব্যাপার, আমি এ নিয়ে কোনো কমেন্টও করবো না। কিন্তু তৃণমূলের বিবৃতির পরে সাধারণ মানুষ এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের কিছু মানুষও মনে করছেন যে দূরে দূরে চার করা হলো, যেহেতু আপনার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ, তার জন্য। আরে এক মঞ্চে দাঁড়াই নি রে বাবা। আরেকটা সামাজিক অনুষ্ঠান, অগ্নিবীণা ক্লাব, তাদের রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবির ছিল। প্রতিবার আমি যাই, আমাকে আমন্ত্রণ জানায়। তো যাদের ওরা আমন্ত্রণ জানিয়েছে তারা গেছে, আমিও আমন্ত্রিত ছিলাম, আমি গেছি। আমি প্রতিবারই তো যাই অগ্নিবীণা ক্লাবের এই রক্তদান শিবিরে, এবারও গেছি। কুণাল ঘোষ বলছেন যে এবারে একটাও ছাপ্পা ভোট নয়, এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। বাকি মানুষের উপর ছেড়ে দিন। মানুষকে নিজের মতো। ও ঠিকই বলেছে, ঠিকই বলেছে। গণতন্ত্রের কথা মুখে বলবে, গণতন্ত্রের জন্য এত বিপ্লব, এত আন্দোলন হয়েছিল। এখন দুষ্কৃতীদের দিয়ে তাদের ইচ্ছা অনিচ্ছায় প্রার্থী যাবে, এই প্রতিনিধি যাবে সংসদে, পুরসভায়, বিধানসভায়, এটা হতে পারে না। ঠিকই বলেছে। আমি জানি না সেসব কথা কি করে আমি বলবো। আমার সঙ্গে তারপরে তো কুণালের কোনো কথা দেখা কিছুই হয়নি। আপনার এবং তাপসদার উপস্থিতিতে দেখা গেল এক মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষ বেশ ভালো কিছু কথা বলছেন তাপসদার সম্পর্কে, এবং তারপরেই তাকে দেখা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে নিষ্কৃতি দেওয়া। দেখুন, কে আসবে কে আসবে না তো আমি আর তাপসদা জানতাম না। একটা অরাজনৈতিক রক্তদান শিবির ছিল, আর ওটা আমার নিজের ওয়ার্ডের মধ্যে পড়ে। অরাজনৈতিক রক্তদান শিবির, আমরা গেছিলাম। সেখানে অন্য রাজনৈতিক দলের বিভিন্ন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব জায়গা থেকেই এসেছিলো, বিজেপি থেকেও ছিল। সেদিন এখানে কে কাকে সরালো সে নিয়ে আমরা বলতে পারবো না। তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে যে এমনিতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে কুণাল ঘোষের কিছু কথার সঙ্গে তৃণমূলের অবস্থানগত, সেটা তৃণমূলের ব্যাপার, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো রকম মন্তব্য করতে চাই না। তৃণমূলের বিবৃতিতে আরও বলা হয়েছে যে আগে দলের মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, এবার দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি। তৃণমূলের কোন কথার কোনো মাথা আছে, মুন্ডু আছে, কেউ জানে না। ওনাদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মালিকের যখন যেরকম ইচ্ছে হয় তখন তেরকম করেন। এখানে বিজেপির কোনো মন্তব্য নেই। কিন্তু সরাসরি হুমকি দেওয়া হয়েছে যে কুণালের কোনো বিবৃতিকে যদি এবার থেকে ধরা হয়, সাংবাদিকরা ধরেন, সেটাকে আইনি পদক্ষেপ নেওয়া হবে তৃণমূলের। সেটা তারাই বলতে পারবে না, আমরা কি করে বলবো। রিগিং করতে হবে না এই কথাটাকে তো আমরা সাধুবাদ জানাই। এটা তো স্বাভাবিক, গণতান্ত্রিক পদ্ধতিতে রিগিং হওয়া তো উচিত না। কিন্তু তাহলে কি মানে একটা প্রশ্ন উঠছে যে আগামী ভবিষ্যতে কি তাহলে কুণাল ঘোষ বিজেপিতে জয়েন করছে? বলতে পারবো না, আমার কাছে এরকম কোনো খবর নেই। কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে, সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? একে নিমন্ত্রিত, এটা জিজ্ঞাসা করবে, করে যাবে? কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি, আমার সকালের প্রচার সেরে, অগ্নিবীণা ক্লাব, আমার পুরনো কেন্দ্র, বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেচু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি যাই। প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায়, এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না একটা ক্লাবের ইনভাইটি লিস্ট।
তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল, সেখানে অনেকে এসে, তৃণমূলের অনেকেই ছিল, আবার কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, খোঁজ নিলে দেখা যাবে আরো অন্য দলের ছিল। এখন গণতন্ত্রের কথা বলবো, সৌজন্যের কথা বলবো, অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না। সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে, তো নাহলে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নাকি? হোক না এখনই আবার নির্বাচন। গত লোকসভায় নির্বাচনে আমি ছিলাম না, আমি করিনি, আমি জানি না, তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই 56 দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি তাতে তো যা নয় তাই হয়েছে। প্রি পোল, পোস্ট পোল, ভায়োলেন্স, ইলেকশনের দিনে মানে একেবারে ঢালাও প্রক্সি, সেগুলো হবে না। গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে, দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব, এমএলএ হব, এমপি হব না। মানুষ যাকে চাইবে সে যাবে, এই কথা কুণাল বলেছে। এবং কুণাল তো দলের কথাও তো বলবার বলেছে ওখানে। আমার তো কোনোটাই সেরকম কিছু মনে হয়নি। আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো আমার কিছু যেতে আসতো না। এটাতে সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে, প্রমোট করানো হচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ টেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে এই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তিনি অনেক আকথা কুকথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আসেন, এখনো বলেন। এমন কোনো দলের নেতা, মন্ত্রী, এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? এক। দুই হচ্ছে 6 মাস দলটা টিকবে কিনা একথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায়, অবিচার, অন্যায়ের জন্যে কজনকে এরকম সরাবে। উত্তর কলকাতায় এরকম ভুরি ভুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের ওপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, পরেশকে হারাবার জন্য মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো। খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ভুলে যায়নি। আবার সবচেয়ে বড় কথা, সবচেয়ে দিদিমণির লয়ালিস্ট এবং ঘনিষ্ঠ স্বপন বর্মন, দিদিমণির বইতে পর্যন্ত স্বপনের নাম রয়েছে, সেই স্বপনকে নমিনেশন দেওয়ার ব্যাপারে কাটলো কতবার। কিন্তু যেবার নমিনেশন পেয়েছিল 2010-এ, সেবার আমি লড়ছি সুধাংশু শীলের বিরুদ্ধে 20 নম্বর ওয়ার্ডে সিপিএম এর মেয়র প্রজেক্টেড ক্যান্ডিডেটের বিরুদ্ধে। বাড়িতে 4 জনকে ডেকে, বলে দেবো নামগুলো, 4 জনকে ডেকে মিটিং করে বলেননি যে স্বপন বর্মনকে যে করেই হোক হারাতে হবে। দল কিন্তু এত কিছু করার পরও সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এবার মানুষ উত্তর কলকাতার সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। তৃণমূল দলে তাহলে ধরে নিতে হবে সৌজন্য এবং গণতন্ত্র নেই, 1। আর 2 হচ্ছে যে এরকম কতজনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে। সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয় তখন। তো সুতরাং এইগুলো কিন্তু ইলেকশনের আগে মানুষ দেখবে যে তার প্রতিনিধি সুস্বাস্থ্যের অধিকারী কিনা, ছোটাছুটি করতে পারছে কিনা, দৌড়াদৌড়ি করতে পারবে কিনা, এবং প্রায়শই দিল্লি আসা যাওয়া করতে পারবে কিনা। তার পারফরমেন্সটা তো বিচার হবে, যে কি পারফর্ম করেছে গত 5 বছর বা 10 বছর, কি পারফর্ম করেছে। এমপিদের টাকা খরচা করতে পারেনি 10 বছর, 5-5-10 দুবারে,
পারফর্ম করতে পারিনি, এবং কোন মুখে সে বড় বড় লেকচার দেয় যে বাংলা নিয়ে বা উত্তর কলকাতার মানুষের জন্য দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, একটা প্রশ্ন পার্লামেন্টে করেনি। তথাপি আমাকে যখন প্রশ্ন করা হচ্ছে, আমি 56 দিন আগেও একটা দলে ছিলাম, দায়িত্বে ছিলাম, এবং আজকে আমি প্রতিপক্ষ, আমি এখানে লড়াই করছি। সুতরাং আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, তার কারণ উত্তর কলকাতার মানুষ, বাংলার মানুষ, সমস্ত দলের মানুষ এবং কর্মীরা, রাজনৈতিক কর্মীরা জানুক তার সম্বন্ধে। লড়াইটা কি একটুখানি সহজ হয়ে গেল? না না, সহজ কঠিনের ব্যাপার না। আমি লড়াইটাকে আমি বারবার বলেছি, আপনারা একই প্রশ্ন করেন। এই লড়াইটা কোনো কঠিন লড়াই নয়, অত্যন্ত সহজ লড়াই আমি লড়ছি। এটা আবার কি কঠিন লড়াই কিসে? একটা মানুষ, তার বয়স হয়ে গেছে 78, তো ইলেকশনে ভোট দেওয়ার আগে তো মানুষ এটা বিচার করবে যে 78 প্লাস 5 83, বেলে রয়েছে সিএ প্যানক্রিয়াটাইটিস, এই অসুস্থ বলে নাকি তাকে পাওয়া যায় না, কখনো বলে তো এমনি পাওয়া যায় না, এমনি। আমরা রাজনীতিগতভাবে, অবস্থানগতভাবে কুণাল ঘোষের বিরোধী, কুণাল ঘোষের শব্দচয়নের বিরোধী। তিনি যে ভাষা আমদানি করেছেন রাজনীতিতে, আমরা তার সমালোচনা করছি, তার বিরোধিতা করছি। কিন্তু যেভাবে কুণাল ঘোষের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করা হয়েছে, যে অভিনব কায়দায় পুলিশ মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে গাড়ির বনেট বাজাচ্ছিল, এটা ভারতবর্ষের মানুষ আর কোনোদিন কোথাও দেখেনি। সুতরাং কারণে কি অকারণে সেটা তো অন্য বিষয়। আর দুজন দুজনকে দীর্ঘদিন ধরে চেনেন, দুজনই এক দলে ছিলেন, তারা দুজনের মধ্যে কথা বলেছেন, এরকম কত কথাই তো হয়। আমি যদি এখন বলি যে ইন্দ্রনীল সেনের গান আমার খুব ভালো লাগে, বা ব্রাত্যর নাটক লেখা বা নাটক দেখাটা আমার একটা হ্যাবিট, তাহলে কি আমার দল আমাকে এক্ষুনি বহিষ্কার করে দেবে? নমনীয় কি কমনীয় সেটা আমার জানা নেই। আমার যেটা মনে হয়েছে, আমাদের দলের যেটা অবস্থান সেটাই আমরা স্পষ্ট করেছি। আমাদের সঙ্গে বিরোধ, প্রত্যেকের সঙ্গে রাজনৈতিক বিরোধ। আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না, আমরা ডায়ালগ খোলা রাখায় বিশ্বাস করি। এটা আমাদের সারা ভারতবর্ষে এইভাবে আমাদের পার্টি দশকের পর দশক চলছে। তা আমার যদি কারোর নাটক দেখতে ভালো লাগে, আমার যদি কারোর গান শুনতে ভালো লাগে, আর রাজনৈতিক মত দিক থেকে সে যদি আমার সম্পূর্ণ ভিন্ন মেরুর হয়, তাহলে কি সেটা দেখার জন্য আমাকে দল আমার পার্টি থেকে আমাকে বার করে দেবে? আমি এটাই বলার চেষ্টা করেছি। কারণ কি আছে আমাদের জানা নেই। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে তারা দল থেকে অব্যাহতি দেবেন, সেটা নিয়ে বিজেপির কি বলার থাকতে পারে? যেহেতু এই ঘটনার সঙ্গে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, আমরা তার প্রেক্ষিতে আপনাদের সামনে বলছি। তৃণমূল কংগ্রেস অসহিষ্ণু রাজনৈতিক দল, সেখানে শুধুমাত্র আক্রমণ আছে, সেখানে শুধুমাত্র হিংসা আছে, সেখানে ব্যক্তি সমালোচনা আছে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক সৌজন্য নেই। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ডিকশনারিতে সৌজন্য নামক শব্দটি নেই। কংগ্রেসের অধীর চৌধুরী বলেছেন যে কুণাল এখন বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, কুণাল এখন বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম আর কংগ্রেস পশ্চিমবঙ্গে জোটবদ্ধ হয়ে পর্দার আড়াল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো স্বাভাবিকভাবেই অধীরবাবু যদি এই কথাটি বলে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব সহকারে বিচার করে ব্যবস্থা নিয়েছেন। অধীরের গতকালের মন্তব্য, তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়াই ভালো। আর অভিষেক বলেন, এই মন্তব্যে পরিষ্কার অধীর এই রাজ্যে বিজেপি রাজ শক্তিশালী করতে চায়, এই কারণেই ইন্টেলিজেন্স বেসতে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনৈতিক দুর্বল চিত্রনাট্যগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। অধীর চৌধুরী নিজে কনফিউজড। পশ্চিমবঙ্গে কংগ্রেসের মিথ ভেঙে যাচ্ছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এবং মালদায় গনি খান চৌধুরীর পরিবারের মিথ, এই দুটো ভাঙতে চলেছে। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত। অধীর চৌধুরী কোনো লড়াইয়ে নেই। আজকে সেইখানে দাঁড়িয়ে তিনি ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে। পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। এই নিয়ে স্বাভাবিকভাবেই অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা
নীতিগতভাবে এবং নৈতিকভাবেও ঠিক নয়। সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সংবাদ মাধ্যমে যেটি সম্প্রসারিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে কার্যত মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে। শেষ লাইনে বলা হচ্ছে, কুণাল ঘোষ তিনি দলের সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন। তাকে তারা আগেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন। বিভিন্ন খবরের কাগজে কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমকে যিনি প্রতিনিয়ত তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন, রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখল না। আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ গতকালকে, সম্ভবত গতকালই হবে, তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল লাইন, এবং অফিসের চৌহদ্দির বাইরে চলে গিয়ে যদি কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয়। এ ধরনের অবাস্তব, এ ধরনের অরাজনৈতিক বিবৃতি, এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয়। আবার বলছি, সমস্যাটি তৃণমূল কংগ্রেসের পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে, সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয়। কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ, সমালোচক কুণাল ঘোষ, হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো, কারণ কি? কেউ বলছেন মানিকতলার নির্বাচনের রসায়নই এর মূল কারণ, সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আবার বলছি, নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের তো একটা নিজস্বতা আছে, তাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে, তাদের একটা স্বাধীনতা আছে, এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের একটা মর্যাদা আছে। সেই মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করল তৃণমূলের এই কয়েকটি শব্দবন্ধ। আমরা এটার বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেসের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, গরমে ঠিক থাকুক, এটা আমরা চাই। সার্বিকভাবে এই যে অবস্থান, যিনি দলের মুখপাত্র নন, তাকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের আক্রমণ চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে সেটা দলের লাইন নয় বলে উইথড্র করবেন, এটা সম্পূর্ণ হাস্যাস্পদ বিষয়। আসলে তৃণমূল কংগ্রেস দলটা একটা অসহিষ্ণু রাজনৈতিক দল। আমরা অতীতে দেখেছি, মুকুল রায়ের ডাকা একটা ইফতার পার্টিতে যোগ দিয়ে একবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য বিধানসভায় উল্টো দিকে বসতে শুরু করেছিলেন, দল থেকে সাসপেন্ড হয়েছিলেন। আবার তাদের কাছে মুচলেখা লিখিয়ে দলের অভ্যন্তরে বসিয়ে দেওয়া হয়েছিল। কুণাল ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির। অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয়। এর পিছনে আসল রসায়ন কি, এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন শব্দ, এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার গড়ার লক্ষ্যে তার থেকে আমরা কোনো সদর্থক দিশা দেখতে পাইনি। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন কীভাবে? তার যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য থাকে, তিনি তো ভবিষ্যতে জোটের নেত্রী, জোটটা তিনি বুঝে নেবেন। এইটাই তো সময়, দিল্লিতে গিয়ে ডেপুটেশন দিন, সীতারাম ইয়েচুরিকে ডেকে নিন, রাহুল গান্ধীকে ডেকে নিন, ডেরেক ওব্রায়ন তো সম্ভবত দিল্লিতেই আছেন। একটা বড় ছাতা নিয়ে নেবেন, বড় ছাতা, রৌদ্রুত, তার তলায় সকলকে নিয়ে নির্বাচন কমিশনে পৌঁছে যান। যারা 2,29,000 টাকার কোনো হিসাব দিতে পারেননি, আজকে সেটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে পর্যন্ত আমাদের দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা রুজু করেছে। এখনও ম্যাটারটি সাবজুডিস,
সাবজুডিস বলাটা ভুল, তৃণমূলের কাছে কোনো উত্তর নেই বাইরে রাজনীতিগতভাবে যদি বলতে পারি। উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারবে না। একটা বেহিসাবি সরকার, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। আর তার জন্যই আজকে সামগ্রিক বিপর্যয় নেমে এসছে। তৃণমূলের এই অসহিষ্ণুতার রাজনীতি, অবস্থান পরিবর্তনের রাজনীতি, আভ্যন্তরীণ টানাপোড়েনের রাজনীতি, যেখানে তাদের নিজের পরিবারকে তারা ঠিক রাখতে পারছেন না, নিজেদের দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে সম্পূর্ণ এসে মিডিয়ার উপরে চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমকে এ ধরনের আক্রমণ করছেন, এটা নিঃসন্দেহে নজিরবিহীন। অবশ্য নজিরবিহীন রাজনৈতিক দলের কাছে নজিরবিহীন সিদ্ধান্ত। সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম, এবং আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স হ্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি এখনো পর্যন্ত, আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে, তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম পাচ্ছিল। এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি, সার্চ করেছি, তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনো কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশন পাইনি। আমার দরকারও নেই, কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটার আবার অফিসিয়াল আনঅফিসিয়ালের কি আছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। আমি বলতে পারবো না, কারণ আমি আজ কারুর সম্পর্কে কোনো মন্তব্য করিনি। আমি আজকে উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গেছিলাম। আমি আবার বলছি, অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠান। আমি এটা খুব বারবার বলতে চাই, তারা আমন্ত্রণ করলেও আজ আমার সেখানে যাওয়ার প্রোগ্রাম সেই অর্থে ছিল না, অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু অন্যতম উদ্যোক্তা, সিএবির অন্যতম একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তিনি আমাকে ফোন করেন, প্রদীপদা ফোন করেন যে একবার ঘুরে যেতেই হবে। তার মাঝখানেও দু একটা ফোন পাই এলাকা থেকে। আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন, আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি। কারণ ওটা অরাজনৈতিক, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না। তা আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি। আমি ভুল কোথায় বলেছি, আমি কি বলেছি? আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা, দক্ষ নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন। এটা একটা রাজনৈতিক লড়াই, তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম, তিনি কথা শোনেননি, চলে গিয়েছেন। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি, এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব।
তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা। এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন। তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব? কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম উচ্চারণ করেছি। আমি তো বলেছি, আপনারা আমার ভিডিও দেখুন। প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল, একটু মারামারি হয়েছে, একটু যেরম হয়। আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না, ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান। সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল। আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গণ্ডগোলে না জড়ায়। তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি, আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না, বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কি কথাবার্তা? এ হয় নাকি কখনো? কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি। আমি দেখব, ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না, অনেক আগে সরিয়ে নিয়েছি। তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন?